আজকের ক্লাসে সবাইকে স্বাগত। উপস্থাপনায় মোহাম্মদ তানভীর রহমান, সহকারী শিক্ষক, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাহিলি, হাকিমপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণী। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে আমরা কিছু ছবি দেখব। নিচের ছবিগুলোতে দেখে বলতে হবে এখানে আমরা কি দেখছি। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ছবিতে কি দেখানো হচ্ছে। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতসমূহ, মানব উন্নয়ন সূচক ও প্রবাসী আয় বা রেমিটেন্স। এখন আমরা বিস্তারিত পাঠে চলে যাব। আজকের শিক্ষণফল, এই পাঠ শেষে তোমরা জানতে পারবে জিডিপি ও জিএনপি বলতে কি বোঝায়, বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান জানতে পারবে, প্রবাসী আয় বা রেমিটেন্স কি সেটিও জানতে পারবে। তো চলো আমরা বিস্তারিত পাঠে চলে যাই। একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট অর্থমূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। সংক্ষেপে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন আসো জিএনপি। একটি দেশের নাগরিক সাধারণত এক বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট অর্থমূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। সংক্ষেপে আমরা জিএনপি বলে থাকি। জিএনপির পূর্ণরূপ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে আমরা কিছু চিত্রের ছবি দেখতে পাচ্ছি। আশা করছি পূর্বের চিত্র দেখেও তোমরা বুঝতে পেরেছো এবং এটি দেখেও তোমরা বুঝতে পারবে। এখানে আমরা শিল্প, আমাদের বিভিন্ন খাতের অবদান সে সম্পর্কিত একটি চিত্র দেখছি। চিত্রে আমরা কি দেখতে যাচ্ছি? ইতিমধ্যে তোমরা জেনে গেছো চিত্রে আমরা কি দেখছি। বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাত। জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান। সর্বপ্রথমে আসি কৃষি। বাংলাদেশের কৃষি খাতের অবদান সর্বাধিক। কৃষি খাতের মধ্যে রয়েছে বনজ, এরপরে কৃষির উৎপাদিত দ্রব্য সামগ্রী, তারপরের অপশনে আছে মৎস্য খাত। কৃষির সঙ্গে মৎস্য সম্পর্কিত মৎস্য খাতের অবদানও আমাদের দেশে কোনো অংশেই কম নয়। এরপরে যেটি অবশ্যই প্রয়োজন, শিল্প খাত। শিল্প সমৃদ্ধ হতে হলে আমাদের শিল্পের খাতকে আরো অগ্রসর করতে হবে। কৃষির পাশাপাশি শিল্প খাতের অবদান সর্বাধিক। এরপরে খুচরা বাণিজ্য, পাইকারি ও খুচরা বাণিজ্য। এই বাণিজ্যগুলো ছোট ছোট ভাবে বিভিন্ন দ্রব্য উৎপাদন এবং বিপণনের মাধ্যমে দেশের অর্থনীতিকে বিরাট ভূমিকা পালন করে আসছে। এরপরে পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ। আমাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগের ক্ষেত্রে এই খাতের অবদানও কোনো অংশেই কম নয়। স্বাস্থ্য ও সামাজিক সেবা। আমরা সকলেই জানি সবকিছুর জন্যই, জনগণের জন্যই সবকিছু করা হয়। সেজন্য আমাদের সামাজিক সেবা খাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেবা খাতগুলো তোমরা নিশ্চয়ই জানো। আমাদের সেবা খাতগুলোর মধ্যে রয়েছে ব্যাংক, হসপিটাল, বিভিন্ন ধরনের সেবামূলক খাত। এই সবগুলো হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। তো আশা করছি তোমরা আমাদের জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান কি এটি পাঠ্য বইয়ে বিস্তারিতভাবে দেওয়া আছে, সেটি থেকে তোমরা অবশ্যই জানতে পারবে। এখন আমরা একটি সারণী খেয়াল করব। এখানে দেখো সারণীতে দেওয়া আছে সূচক, বছর, এরপরে হচ্ছে কয়েকটি দেশের নাম, বাংলাদেশ, ভারত,
পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। শুরুতে আমরা দেখব সঞ্চয়ের হার। 2000 সালে বাংলাদেশে 16.2, ভারতে ছিল 14.6, পাকিস্তানে ছিল 9.5, শ্রীলঙ্কায় 18.3, মালয়েশিয়ায় 20.9 এবং ইন্দোনেশিয়ায় 12.1। তাহলে এখানে আমরা দেখছি সর্বোচ্চ জাতীয় আয়ের মধ্যে মালয়েশিয়া সর্বপ্রথমে ছিল, এরপরে শ্রীলঙ্কা এবং পরবর্তীতে অবস্থান হচ্ছে বাংলাদেশের। এরপরে 2005 ছিল 20.1, ভারতে ছিল 21.5, পাকিস্তানে 12.4, শ্রীলঙ্কায় 20.7, মালয়েশিয়ায় 15.8 এবং ইন্দোনেশিয়ায় 0.3। এরপরে 2008 সালে 23.7, ভারতে ছিল 24.2, পাকিস্তানে 16.1 এবং শ্রীলঙ্কায় 10.4, ইন্দোনেশিয়ায় 2.4। এখানে সঞ্চয়ের হার আমরা দেখলাম। এই তুলনামূলক পার্থক্য দেখলে আমরা বুঝতে পারবো বাংলাদেশের অবস্থান কেমন। এরপরে আসো স্কুলে ভর্তি হওয়ার হার। ছেলেমেয়েদের স্কুলে ভর্তি হওয়ার হার বিবেচনায় 2000 সালে বাংলাদেশে ছিল 54.00, ভারতে ছিল 52.2, পাকিস্তানে ছিল 42.7, শ্রীলঙ্কায় 90.7, মালয়েশিয়ায় 88.7, ইন্দোনেশিয়ায় 81.5। এরকম আমরা বিবেচনা করলে 2005 এবং 2009 এই দুইটি সালও আমরা খেয়াল করলে বুঝতে পারবো বাংলাদেশের অবস্থান বিগত সালের চাইতে এখন কিরকম উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এরপরে আসো বেকারত্বের হার। বেকারত্বের হারের মধ্যে 2000 সালে ছিল 3.3, ভারতে ছিল 4.3, শ্রীলঙ্কা ছিল 7.7, মালয়েশিয়া ছিল 3.00 এবং ইন্দোনেশিয়া ছিল 11.2। 2005 সাল এবং 2009 সাল। এখানে আমরা সার্বিক দিক বিবেচনা করলে দেখব অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। এখানে বিগত সালগুলোর সারণী দেওয়া রয়েছে এবং পরবর্তীতে আমরা যদি 2016, 2018, 2019 বা 2015 সালের দিকে যাই, সেখানেও আমাদের সারণীর বিবেচনা করলে আমাদের সর্বোচ্চই কিন্তু অন্যান্য দেশগুলো চাইতে বা উন্নত দেশগুলোর কাছাকাছি যেতে না পারলেও আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে অনেক দিকেই এই সমৃদ্ধ অর্জন করেছি। এখানে আমরা এই উৎসটি পেয়েছি ইউএনডিপি, হিউম্যান ডেভেলপমেন্ট ডেটা, 1990 থেকে 2017 সাল পর্যন্ত এবং 2018। এখন আমরা পরের স্লাইডে যাব। এখানে আমরা কি দেখছি? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, রেমিটেন্স। রেমিটেন্স বলতে কি বোঝায়? প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে আমরা রেমিটেন্স বলি। আমাদের বিশ্বে অনেক দেশেই আমাদের প্রবাসীরা বিভিন্নভাবে কর্মরত রয়েছে। তাদের প্রেরিত অর্থ আমাদের একটা বড় রেমিটেন্স, যেটি জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে থাকে। এই রেমিটেন্সের কারণেই আমরা প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কিত বিষয় ছিল। আশা করছি তোমরা এটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং বিস্তারিত জানার জন্য তোমাদের পাঠ্য বই দেখতে হবে এবং পাঠ্য বই থেকে তোমরা আরো বিস্তারিতভাবে জানবে এবং সেভাবেই পড়াশোনা করবে আশা করছি। মূল্যায়ন প্রশ্ন পড়বে, জিডিপি ও জিএনপি কাকে বলে? বাংলাদেশের জাতীয় আয়ের খাত কয়টি ও কি কি? মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো? প্রবাসী আয় বা রেমিটেন্স কাকে বলে? এরপরে তোমাদের বাড়ির কাজ থাকবে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করে বর্ণনা সহ খাতায় লিখবে। আমরা যে সারণীটি খেয়াল করেছি সেই সারণী অনুযায়ী তোমরা বাংলাদেশের অবস্থান চিহ্নিত করবে এবং সেটি বিস্তারিতভাবে খাতায় বর্ণনা আকারে লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। তোমরা সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।